মোদী সরকারের সংকট, ভারতীয় জনগণের ক্ষোভ, বাণিজ্যিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সংকট, বিপদের পর বিপদ দিল্লি। অরুণাচলের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করেই উত্তেজনা। চীনের 1,20,000 ড্রাগন সেনা দাঁড়িয়ে আছে ভারতের দিকে গরম চোখে তাকিয়ে। যে কোনো সময় হতে পারে যে কোনো কিছু। গেল সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক রিপোর্টে আকাশ ভেঙে পড়েছে নরেন্দ্র মোদী সরকারের মাথায়। ওই রিপোর্টে মার্কিন গোয়েন্দারা বলছেন, ভারত চীন সীমান্তে শি জিনপিং এর এক বিশাল সেনাবহর অবস্থান করছে, রয়েছে উন্নত যুদ্ধাস্ত্র। এসব তথ্য দিয়ে 2020 সালের মতো ভারত চীন আরেকটি সীমান্ত সংঘাতের শঙ্কা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সেনা প্রধানের বৈঠক গোপনীয় ছিল না, আমাদের সময় রিপোর্টই করেছে। দর্শক, একটি আলোচনা আছে যে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছিলেন একদিনের সফরে, অর্থাৎ সকালে এসেছেন, রাতেই তিনি চলে গেছেন। সেখানে 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন এটি ইঙ্গিত করা হয়েছে যে সেনাপ্রধানের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের গুমের ঘটনায় ভারত সরাসরি জড়িত, এরকম একটা রিপোর্ট আমাদের গুম নিয়ে যে কমিশন হয়েছে সেটা প্রাথমিক রিপোর্টে আমরা পেয়েছি। এটা আমরা অনুমান করছিলাম, অন্তত দুটো ঘটনা আমাদের সামনে ছিল। একটা হলো বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া এবং সেখানে আটকে থাকা। আরেকজন হচ্ছে জনাব সুখরঞ্জন বালি, যিনি দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী ছিলেন। তাকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল, কারণ তাকে ভারতে পাওয়া গেছে এটা আমরা তখনই জানতাম। একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিল তাদেরকে, বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার যে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যেই সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল তাদেরকে উনি পাশে না রাখার কারণে আজকে সচিবালয় ওনার নিরাপদ নয়। তাই নতুন করে 8 থেকে 10 জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। আপনারা আমার ভাইকে হয়তো সবাই দেখেছেন যাত্রাবাড়িতে যে ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল। প্রিয় সুশীল সমাজের ব্যক্তিগণ সকলে এখানে উপস্থিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উপস্থিত আছেন। আমি সকলের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই। আমি সারা বাংলাদেশে শহীদদের নিয়ে কাজ করি, 500 শহীদ ফ্যামিলি আমার সাথে কানেক্টেড। তারা সকলেরই একটা প্রশ্ন, আদৌ কি আমরা স্বাধীন? আদৌ কি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে? যদি হয়, আজকে 5 মাসে আমরা কি দেখেছি? নিয়ার অ্যাবাউট 1000 মানুষ, মায়ের সন্তান মারা গেছে। একটা হত্যাকাণ্ডে যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে 1000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। একটা হত্যাকাণ্ডে যদি 2টা পুলিশ জড়িত থাকে 2000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার হয়েছে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তাহলে কি আমি বলবো না আদৌ কি বিচার হবে? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ভারতের অবস্থা চরম লেভেলের খারাপ হতে চলেছে। চারদিক থেকে ভারত চরমভাবে বন্দী হয়ে গিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমে। বাংলাদেশ এবার ভালোভাবে স্বাধীন হয়েছে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে বাজিয়ে রাখবেন। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। অরুণাচলের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করেই উত্তেজনা। চীনের 1,20,000 ড্রাগন সেনা দাঁড়িয়ে আছে ভারতের দিকে গরম চোখে তাকিয়ে। যে কোনো সময় হতে পারে যে কোনো কিছু। গেল সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক রিপোর্টে আকাশ ভেঙে পড়েছে নরেন্দ্র মোদী সরকারের মাথায়। ওই রিপোর্টে মার্কিন গোয়েন্দারা বলছেন, ভারত চীন সীমান্তে শি জিনপিং এর এক বিশাল সেনাবহর অবস্থান করছে, রয়েছে উন্নত যুদ্ধাস্ত্র। এসব তথ্য দিয়ে 2020 সালের মতো ভারত চীন আরেকটি সীমান্ত সংঘাতের শঙ্কা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে পেন্টাগনের রিপোর্ট প্রকাশের পর হঠাৎই যেন বাজ পড়েছে নরেন্দ্র মোদীর মাথায়। ওই রিপোর্টে মার্কিন গোয়েন্দারা জানাচ্ছেন, সীমান্ত থেকে আদতে সেনা সরায়নি শি জিনপিং। মার্কিন কংগ্রেসের হাতে তুলে দেয়া মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অফ চায়না 2024 নামের ওই রিপোর্টে বলা হয়, 2020 সালের সংঘাতের পর লাদাখ সীমান্ত থেকে সরে যাওয়া বা সেনা সংখ্যা কমায়নি চীন। উল্টো সীমান্তে নতুন সামরিক অবকাঠামো নির্মাণ ও সেনা ব্রিগেড মোতায়েনের কাজও করছে বেইজিং। কোনো দিক থেকেই স্বস্তি পাচ্ছে না ভারত। আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলো আগেই হাত ছেড়েছে নরেন্দ্র মোদীর। ভারতের এই বিজেপি সরকারকে সরাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মণিপুর পরিস্থিতি নিয়ে উঠছে দেশ ভাঙার গুঞ্জন।
এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সাথে বৈরিতা কমাতে মরিয়া ভারত কয়েক বছর ধরেই বেইজিং এর সাথে আলোচনা চালাচ্ছে। দেখে মনেও হচ্ছিল হয়তো শি জিনপিং এর দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে দিল্লির। বিশ্বের অন্যতম দুই সামরিক শক্তির দেশ ভারত ও চীনের রয়েছে ৩,৪৮৮ কিলোমিটারের সীমান্ত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত এই সীমান্ত বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর একটি, যেখানে চীন ও ভারতের সেনারা অবস্থান করে মুখোমুখি। কিছুদিন পরপরই এসব সীমান্তে দেখা দেয় উত্তেজনা। কয়েক মাস আগেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে ভারতের ৬০ কিলোমিটার অঞ্চল চীন দখলে নিয়েছে বলে দাবি করে। তবে শক্তিশালী চীনের বিরুদ্ধে বরাবরই চুপ থাকেন নরেন্দ্র মোদী। স্পর্শকাতর এই ইস্যুতে নীরবতা পালন করে তার সরকারও। আর এই নিয়ে বিজেপির সরকারের ব্যাপক সমালোচনাও করে বিরোধী দলগুলো। এর আগে ২০২০ সালে লাদাখের গালওয়ান ভ্যালিতে চীন ভারতের এক রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারান অন্তত ২০ ভারতীয় সেনা। চীনের সামরিক শক্তি থেকে পিছিয়ে থাকা ভারত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রাণান্ত চেষ্টা চালায়। প্রায় ৫ বছরের চেষ্টার পর গেল মাসেই ভারত ঘোষণা দেয় সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে সমঝোতায় পৌঁছেছে বেইজিং। মোদি জিনপিং বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টারা বসেন একের পর এক বৈঠকে। এই সমঝোতাকে নরেন্দ্র মোদী সরকারের বিশাল অর্জন বলেও প্রচার করে বিজেপি। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত ৩,৪৮৮ কিলোমিটারের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেশন আর্মির এখন ১,২০,০০০-এর বেশি সেনা মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, সীমান্তে কি কি হাতিয়ার জমা করেছে তারও বিস্তারিত উল্লেখ রয়েছে মার্কিন পেন্টাগনের রিপোর্টে। ওই এলাকায় মোতায়েন থাকা চীনা সেনাদের কাছে রয়েছে ট্যাঙ্ক, হাউইটজার কামান, ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য উন্নত সামরিক সরঞ্জাম। পেন্টাগনের রিপোর্টের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পিএল-এর অন্তত ২০টি সম্মিলিত অস্ত্র ব্রিগেড বা কম্বাইন্ড আর্মস ব্রিগেড CABর উপস্থিতির উল্লেখ। বলা হচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব, পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকাগুলোতে সম্ভাব্য যে কোনো যুদ্ধের জন্য তাদের মজুদ রেখেছেন জিনপিং। সংঘর্ষ বাঁধলে লাদাখ বা অরুণাচলের ভূমি দখলের ক্ষেত্রে এই ব্রিগেডকে ব্যবহার করতে পারে চীন। সেনা মোতায়েন ছাড়াও পেন্টাগনের রিপোর্টে চীনের পরমাণু শক্তি বৃদ্ধিরও উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই বছরের মাঝামাঝি পর্যন্ত পিএল-এর কাছে পারমাণবিক অপারেশনাল ওয়ারহেডের সংখ্যা ছিল ৬০০। ২০৩০ সালের মধ্যে সংখ্যাটি ১,০০০ ছাড়াতে পারে। এছাড়াও দূরপাল্লার হাইপারসনিক, ব্যালিস্টিক মিসাইল সহ মহাকাশ থেকে উন্নত অস্ত্র ছোড়ার মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে বেইজিং। আপনারা আমার ভাইকে হয়তো সবাই দেখেছেন, যাত্রাবাড়িতে যে ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল। প্রিয় সুশীল সমাজের ব্যক্তিগণ সকলে এখানে উপস্থিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উপস্থিত আছেন। আমি সকলের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই। আমি সারা বাংলাদেশে শহীদদের নিয়ে কাজ করি, ৫০০ শতাধিক শহীদ ফ্যামিলি আমার সাথে কানেক্টেড। তারা সকলেরই একটা প্রশ্ন, আদৌ কি আমরা স্বাধীন? আদৌ কি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে? যদি হয়, আজকে ৫ মাসে আমরা কি দেখেছি? নিয়ার অ্যাবাউট ১,০০০ মানুষ, মায়ের সন্তান মারা গেছে। একটা হত্যাকাণ্ডে যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে ১,০০০ পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। একটা হত্যাকাণ্ডে যদি ২টা পুলিশ জড়িত থাকে ২,০০০ পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার হয়েছে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তাহলে কি আমি বলবো না আদৌ কি বিচার হবে? ছাত্রলীগের পোলাপাইনগুলো কি করেছে? হলগুলোতে থাকতে দেয়নি আমাদেরকে। মেসে গিয়ে থেকেছি, হলের আমরা ছাদে গিয়ে লুকাইছি, করিডোরে গিয়ে লুকাইছি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কয়জনকে গ্রেফতার করেছে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন, তাহলে এই যে বলে যে বিচার হবে, আমরা সেটার প্রগ্রেস কোথায় দেখতে পাচ্ছি? আপনাদের কাছে আমি এই প্রশ্নটাই রেখে গেলাম যে বিচার কি আদৌ হবে? এই পর্যন্ত ২৩টা পুলিশ গ্রেফতার করেছে। কি ম্যাসাকার করেছে পুলিশ? কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে? পুলিশের সিআরপিসি আইন, ১৪৪ ধারা আইন, কোন আইনেই নাই এভাবে মায়ের সন্তানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করবে। তারা যেভাবে পারছে বুকে গুলি চালিয়েছে, মাথায় গুলি চালিয়েছে, যে যেভাবে পারছে সেইভাবে গুলি চালিয়েছে। ইভেন যে যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট করা আসামি, পুলিশের আইজিপি স্যারকেও যদি বলি, কমিশনার স্যারকে বলি, কমিশনার স্যারকে কি বলবো? উনি ১.৫ হাত লম্বা লম্বা ভাষণ দেয় মানবাধিকারের পক্ষে। ওনার আপন ভাতিজা যাত্রাবাড়ি জোনাল এডিশনাল এসপি ছিল, সে ২ শতাধিক মায়ের সন্তানকে খুন করেছে। আমি তাকে দিয়েছি লোকেশন যে আপনার ভাতিজা উল্লেখ করেনি, বললাম যে সে ট্রাইব্যুনাল থেকে আসামি, তাকে প্লিজ গ্রেফতার করুন। কি করলো? তাহলে আমরা বিচার কোথায় দেখতেছি?
প্লিজ মাননীয় উপদেষ্টারা, সংস্কার কমিশনের যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমাদের একটাই কষ্ট, একটাই দাবি, চোখটা বন্ধ করে সেই মায়ের কথা চিন্তা করেন, যেই মা অন্যের বাড়িতে কাজ করে তার সন্তানকে এত বড় লালন পালন করেছে, দেশের জন্য ছেড়ে দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য, ফেসিবাদ মুক্ত করার জন্য। সেই বাবার কথা একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে, যে নাইট গার্ডের চাকরি করে, সিএনজি চালিয়ে, রিক্সা চালিয়ে তার সন্তানকে এত বড় করেছে, দেশের জন্য, দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য ছেড়ে দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য। ওদের সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু বিচারের দিকে আপনারা একটু মনোযোগ দেন, বিচারের কথা বলেন। এই পর্যন্ত এতগুলো উপদেষ্টা, এটাই দুঃখ লাগে, কেউই এই বিষয়ে কথা বলে না। 5 মাস হয়ে গেছে, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা কি বিচার দেখে যেতে পারবো? ট্রাইব্যুনালে যদি আমি তাজুল ইসলাম স্যারকে বলি, স্যার বলে আমাদের দায়িত্ব ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া, আমরা তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছি। যদি আসামিকে গ্রেফতার না করে, তাহলে বিচার নামে যে রঙ্গমঞ্চ হয়েছে সেখানে কাদেরকে ফাঁসি দিবে? শেখের বেটি হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেয়, তাও বাংলার মানুষের মন শান্তি হবে না। কিন্তু তার সাথে তার যে দোষীরা ছিল তাদেরকে কখন ফাঁসি দিবেন? তাদেরকে যদি গ্রেফতারই না করেন, তাহলে এই নাটক রঙ্গমঞ্চ বিচার নামে কি আদৌ হবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সব একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন, এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে, বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার চেয়ে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন, যেই সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল তাদেরকে উনি পাশে না রাখার কারণে আজকে সচিবালয় উনার নিরাপদ নয়। তাই নতুন করে 8 থেকে 10 জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে যাদের নাম নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে, এরই মাঝে হয়তোবা কেউ কেউ উপদেষ্টা হিসাবে অংশগ্রহণ করবেন, কেউ কেউ প্রবাসে থেকে যাবেন, উপদেষ্টা হতে যাবেন না নিজ থেকেও কেউ কেউ নিষেধ করবেন। তারপরেও যাদের নাম এসেছে, আজকে আপনাদের সামনে এক ঝাঁক ফাইটার বিপ্লবীর নাম আপনাদের সামনে তুলে ধরছি। এরই মাঝে আছে অন্যতম ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, জুলকার নাইন, এইরকম প্রবাসী যোদ্ধা সাংবাদিকদের নাম আছে এবারের লিস্টে। সেনাবাহিনীর সম্মানিত অফিসার কর্নেল আব্দুল হকের নাম আছে, ব্যারিস্টার নাজির আহমেদ, লন্ডনের প্রসিদ্ধ পরিচিত আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ। এছাড়া রয়েছে ফিল্ডের মাঠের কয়েকজন তরুণ যারা এবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সারজিদ আলমের নাম আসছে, আমরা হাসনাত আব্দুল্লাহর নাম আসছে, আমরা দেখছি। আরেকজন শিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি হারিয়েছিলেন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার আমলে, সেই আসিফ মাহতাব স্যারকেও এবারের উপদেষ্টা রাখার পরিকল্পনা চলছে। পরিকল্পনায় এই অন্যতম কয়েকজন ছাড়াও আরো 1-10 জনের নাম এখানে যুক্ত হতে পারে, প্রকাশ করা হতে পারে। 10 জনের জায়গায় 20 জনের নাম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতে পারে তাদের নাম। সরকারিভাবে গেজেট নির্বাচিত করার আগে জনগণের ম্যান্ডেট, জনগণ তাদেরকে চাচ্ছে কিনা এবং জনগণ তাদেরকে পছন্দ করছে কিনা, জনগণের মতামত এবার বিচার করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। জনগণ যাদের ব্যাপারে এলিগেশন তৈরি করবে, যাদেরকে নিষেধ করবে, যাদের নামে ব্যাড কমেন্টস আসবে, যাদের চারিত্রিক ব্যক্তিগত জীবনে এই আন্দোলনের সাথে যায় না, তাদেরকে গ্রহণ করা হবে না। নামগুলা হয়তোবা এবার সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া আগেই ফলো আপ করা হতে পারে, প্রচার করা হতে পারে। সেখান থেকে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থেকে যাদেরকে বেশি মানুষ সমর্থন দিবে তাদেরকে ইউনূস সরকার গ্রহণ করার এরকম একটি আলোচনা চলছে। যে এটা একটা গণভোটের মতো, জনগণের মতামত, সোশ্যাল মিডিয়ার মতামত নিয়ে যাদের মাঝে সবচেয়ে বেশি যারা জনপ্রিয় তাদেরকে এই উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। প্রিয় দর্শক, আমরা যাদেরকে আন্দোলন সংগ্রামে পেয়েছিলাম তাদের মধ্যে অন্যতম যারা, তাদের নামই এইবারের লিস্টে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রথম শুরু থেকে আমরা যে সহযোগিতা করেছিলাম, আজ ওনার আসল চক্ষু খুলে গিয়েছে। যাদেরকে নিয়ে উনি সরকার গঠন করেছিলেন, এরই মাঝে কারো কারো ব্যাপারে ব্যাপক মন্তব্য উনি দেখতে পাচ্ছেন। এরই মাঝে কারো কারো দায়িত্ব থেকে কাউকে কাউকে বাদও দেওয়া যেতে পারে, অথবা যাদের হাতে 2টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, এরকম
8 জন উপদেষ্টা আছেন যারা ডবল মন্ত্রণালয়ে দায়িত্ব হাতে নিয়ে রেখেছেন, কিন্তু একটি ঠিকভাবে কাজ করতে পারছেন না। কাজের চাপের কারণে আরো বেহাল অবস্থায় আছে বিভিন্ন মন্ত্রণালয়। তাই একজনকে একটার বেশি মন্ত্রণালয় না দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরই মাঝে একজন উপদেষ্টার ইন্তেকাল করেছেন, ওনার হাতে ছিলেন 2টি মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ ওই 2টি মন্ত্রণালয়ের জন্য 2জন নতুন উপদেষ্টা এমনিতেই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই সব মিলে 8 থেকে 10 জনের একটি শক্তিশালী বিপ্লবী টিম এবার যুক্ত হতে যাচ্ছে প্রাক্তন উপদেষ্টাদের পাশে। হয়তো উপদেষ্টার সংখ্যা এবার 30-এর কৌটায় গিয়ে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি দেখা দিয়েছে। সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে। রাজনৈতিকভাবে আমরা একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি এবং সম্ভবত এই রাজনীতি বিষয়াদি নিয়ে আগামী দিনে পরস্পর বিরোধী যে পক্ষগুলো রয়েছে তারা কেবলই মাত্র এখন যেভাবে বাকযুদ্ধে বা স্নায়ুযুদ্ধে রত আছেন, ওটি যে আগামী দিনে কেবলমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিংবা হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমার সেটা মনে হচ্ছে না। এটি হাত পায়ে নড়াচড়ার মধ্যে চলে আসতে পারে, আবার হাতের সঙ্গে যদি কোনো হাতিয়ার যুক্ত হয়ে যায়, সেটা অন্য যে কোনো হাতিয়ার। আমরা তো দেশীয় অনেক হাতিয়ারের কথা জানি, আবার আগ্নেয়াস্ত্রের কথাও জানি। রাজনৈতিক বিরোধ নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ, মারামারি, কাটাকাটি, তারপর হানাহানি, গোলাগুলি, বিদ্রোহ, এগুলো সারা দুনিয়াতে অহরহ একটি বিষয়। আমাদের দেশের যে এই মুহূর্তে সেন্ট্রাল কমান্ড, এই সেন্ট্রাল কমান্ডটা প্রায় হাতে গোনা, কি বলবো, এটা অনেকটা দালালি করে বলতে হয় আমাদের অমুক বাহিনী, আমাদের অমুক ভাই, অমুক বিভাগ আমাদের মর্যাদার প্রতীক। কিন্তু বাস্তবতা হলো চেইন অফ কমান্ড বলতে যা বোঝায় সেটি একটি পরিবারে যেভাবে ভেঙে পড়েছে, একইভাবে সমাজে সেটির অবস্থা আরও করুন। সমাজের পরে আমরা যদি রাজনৈতিক সংগঠনগুলোতে যাই, সেখানেও কিন্তু কোনো চেইন অফ কমান্ড নেই। আর সরকারি অফিসে চেইন অফ কমান্ডটা কেমন হলো বা কেমন হচ্ছে আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। সিনিয়র জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, মারামারি, কাটাকাটি, ঘুষ লেনদেন, একে অপরকে অপমান করা, তাড়িয়ে দেওয়া, এই বিষয়গুলো সেই স্বাধীনতার পরে গত 50 বছরে এতটা নিকৃষ্টভাবে কখনই আসেনি। আমাদের এই সমাজে এখন যে মব জাস্টিস হচ্ছে, বিচারের নামে যে প্রহসন হচ্ছে, এবং যে বিষয়গুলো কখনই আমরা কল্পনা করিনি, যেমন আগে একজন পাগলকে মানুষ আক্রমণ করত, তার পাগলামি মানুষের সহ্য হতো না, তাকে মারধর করা হতো, মাথার চুল কামিয়ে দেওয়া হতো, অথবা সমাজে যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের মধ্যে কেউ যদি খুব নিন্দিত কাজ করতেন, খুন খারাপির মতো তো হলে ফৌজদারি মামলা হয়ে যেত, কিন্তু আমরা গ্রাম বাংলায় যেটিকে চুরি চোট্টা আমি বলি, একটু চুরি চামারি করতো, কলা, কচু, মুরগি, ডিম এগুলো, বা একটু চোট্টামি করতো যেটিকে বলা হয়, পাশের বাড়ির কোনো কুলবধূ বা কোনো রমণীকে দেখলে মুসকে মুসকে হাসতো, এমনি এর বাইরে কোনো অপরাধ করতো না। চোট্টা শব্দের অর্থ ঠিক সে কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্টে যাওয়ার আগ পর্যন্ত তার যে অঙ্গভঙ্গি, ওটাকে চোট্টামি বলা হয়। তো যাই হোক, এই চোর এবং চোট্টা, তাও ছোট চোর এবং প্রান্তিক জনগোষ্ঠীর, একেবারে দরিদ্র, যার কোনো রেজিস্ট্যান্স পাওয়ার নেই, এই মানুষগুলো অন্যায় করলে আমরা আবহমান কাল থেকে গ্রামের অন্যান্য গরিব মানুষেরা তাদেরকে মাথার চুল কামিয়ে দিত, অনেকে ঘোল ঢেলে দিত মাথার চুল কামিয়ে, তারপরে কারো কারো গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হতো। কিন্তু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রিন্সিপাল, শিক্ষক, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, এদের সঙ্গে আমাদের এই দেশের সাধারণ আমজনতা কখনো এই ধরনের খারাপ আচরণ করবে এটি আমরা কখনো কল্পনা করিনি। কিন্তু 2024 সনের ডিসেম্বর মাসের বাস্তবতা হলো সারা বাংলায় এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। অনেক প্রভাবশালী সম্মানিত মানুষ, যাদের সামনে এই 1 মাস আগেও যখন কোনো একটা মানুষ কথা বলতে সাহস পেত না, এখন তাকে চুলের মুঠি ধরে, তার মাথা কামিয়ে, তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো এখন কোনো বিষয়ই নয়, অনেকটা ডাল ভাতের মতো হয়ে গিয়েছে। তো এই যে একটা মব বা একটা মবকে তারা জাস্টিস বলার চেষ্টা করছে, এরই প্রেক্ষিতে আমাদের রাজনীতি আগামী দিনে কোন পর্যায়ে চলে যাবে, এবং এর মধ্যে আমাদের শেখ হাসিনার বিচার হতে হবে,
এর মধ্যে আমাদের শেখ হাসিনার যারা দোসর জাতীয় পার্টি আছেন, রাশেদ খান মেনন, হাসান নেহাউল হক ইনু, ব্যবসায়ী সালমান এফ রহমান থেকে শুরু করে অন্যান্য যারা সরাসরি রাজনীতি, আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত নয় কিন্তু সুবিধাভোগী, আওয়ামী সিন্ডিকেটের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে দোসর বলা হয়। তো এখন এই দোসরদের বিচার শুরু হচ্ছে বা হবে। এখন এগুলো করার জন্য একটি আদালত, যেটা আওয়ামী লীগ জমানাতে করা হয়েছিল, আইসিটি কোর্ট, ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল, এখন এখানে সব মামলা দেওয়া হচ্ছে। এর বাইরে থানাগুলোতে অনেক মামলা হয়েছে, যেগুলোকে গণ মামলা বলা যেতে পারে, এবং এরকম মামলা কয়েক হাজার হয়েছে আমি বলতে পারবো না, তবে সব মামলাতেই 20 জন 30 জন নয়, 300, 400, 500, 1000 জন লোকের নাম উল্লেখ করার পরেও তাদের রাগ কমেনি। কোনো কোনো মামলা এরপর আরও 2-3 হাজারকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এবং এই মামলাগুলো অনেক সময় যা হয় থানা পুলিশ করতো আওয়ামী লীগ জমানাতে, কিন্তু এবার দেখা গেল যে প্রাইভেট পার্টি পক্ষ জোগাড় করে আনা হয়েছে। এবং এই সকল মামলায় সারা দেশ এখন ক্লান্ত, বিপর্যস্ত, এবং সরকারি কর্তারা রীতিমতো গলদঘর্ম। এই কারণে গলদঘর্ম, ধরুন সাভার থানার কথাই বলি, এই থানার বেশ কয়েকটি মামলা বা আশুলিয়া থানার বেশ কয়েকটি মামলার বিষয়ে আমি হ্যান্ডেল করেছি। অর্থাৎ যারা ভুক্তভোগী নিরপরাধ লোক, তাদেরকে যখন মামলায় জড়ানো হলো, যেহেতু আমার এলাকাতে ব্যবসা বাণিজ্য আছে, অনেকে আমার কাছে এসেছে। তো আমি যখন বাদীদের সঙ্গে কথা বললাম, তো তারা বললো যে আমরা তো এই ধরনের কোনো মামলা করার কথা জানি না। একজন লোক এসে, প্রভাবশালী একজন লোক এসে আমাদের বললো স্বাক্ষর করার জন্য, আমরা স্বাক্ষর করে দিয়েছি। অমুকে যদি বলে আমরা তো না করে পারি না, এই পর্যন্ত। তারপর যখন আমি থানাকে বললাম, থানা বললো যে স্যার আপনি তো জানেন কিছু করার নেই। আচ্ছা, একটু এসপি সাহেবের সাথে কথা বলেন। বললাম এসপি সাহেবের সাথে কথা। এসপি সাহেব বলে ডিআইজি সাহেবের সাথে কথা বললেন। বললাম ডিআইজি সাহেবের সাথে কথা। ডিআইজি সাহেব বললেন যে আমার নিজেরই তো চাকরি, যায় অবস্থা। তো এরকম ঘটনা কয়েকটা ঘটেছে। পরবর্তীতে দেখা গেল যে যারা একটু তদবির করে মামলা ঠেকানোর চেষ্টা করেছে, সেক্ষেত্রে বাদীকে দিয়ে কোর্ট কাছারি থেকে, মানে আদালত থেকে এই এজাহার নেওয়ার জন্য একটা অর্ডার নিয়ে আসা হয়েছে। তো এভাবে যে মামলাগুলো হয়েছে, কত হাজার হয়েছে সারা বাংলাদেশে, এখনও পর্যন্ত একজ্যাক্টলি এই তথ্য আমরা জানি না। অনেক সময় যে একটা ট্রান্সপারেন্সি থাকে, সেই তথ্য আমরা জানি না, কিন্তু মামলা হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে। এবং হাজার হাজার মামলার মধ্যে যদি গড়ে 500 করে আসামি থাকে, তো সেই আসামির সংখ্যা কত হবে? এবং অবাক করার ব্যাপার হলো প্রায় বেশিরভাগ মামলায় 1 নম্বর আসামি শেখ হাসিনা। এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে বাংলায় এখন নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক চলছে। প্রথমে বলা হলো যে নির্বাচন হবে, তবে প্রয়োজনীয় সংস্কার সাধন করার পর অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। এখন সংস্কার শব্দটি এখন রীতিমতো একটা গালিতে পরিণত হয়েছে, এটি জনপ্রিয়তা হারিয়েছে। এবং যারা সংস্কারের কথা বলেছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য যে সকল উপদেষ্টা, তারা সবাই ট্রলের শিকার হয়েছেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে হয়তো প্রকাশ্যভাবে কেউ গালাগাল করেনি, কিন্তু যে সকল উপদেষ্টা এই সংস্কারের পক্ষে শুধুমাত্র একটা টু শব্দ করেছেন, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হয়েছে। কে নারী, কে পুরুষ, কে বৃদ্ধ, কে আবাল, কে বনিতা, ডাজ নট ম্যাটার, সবাইকে একেবারে জনাব সেফায়েতুল্লাহ সেফু যেভাবে গালাগাল করেন, ঠিক ওইভাবেই গালাগাল দিয়ে কাউকে ভারতের দোসর, কাউকে রয়ের এজেন্ট, কাউকে স্বাধীনতা বিরোধী চক্র, যে যার মতো করে ট্যাগ লাগিয়ে এদেরকে হতোদ্যম করে দিয়েছে। ফলে এখন সংস্কার আগে হবে, তারপরে নির্বাচন, এই জিনিসটা আপাতত আগের মতো মার্কেটে চলছে না বা মার্কেট পাচ্ছে না। এখন কি করা যেতে পারে? সরকার হাতে সবসময় কতগুলো টিম থাকে, বি টিম থাকে, সি টিম থাকে, ডি টিম থাকে। সরকারের কতগুলো ছায়ার সরকার থাকে, যেমন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, তারপরে ডিবি, এসবি, এগুলো থাকে। এগুলো আগের সরকারের ছিল, বর্তমান সরকারেরও আছে। এরা পর্দার আড়ালের থেকে বিভিন্ন রকম নড়াচড়া করে। তারা যে এখন করছে না, একথা কিন্তু বলা যাচ্ছে না। 2 নম্বর হলো যে রাস্তায় তাদের পক্ষে ঘেউ ঘেউ করার জন্য তাদের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, অনেকগুলো ভাড়া করা লোকজন থাকে দেশে এবং দেশের বাইরে। এদের কাজই শুধু সরকারের গুণগান করা, অথবা সরকারের কথা মতো, প্রেসক্রিপশন মতো সরকারের সমালোচনা করা, গালাগাল করা। অনেক দেখবেন যে সাধারণ মানুষ, যেখানে সে তার প্রতিবেশী একজন সাধারণ লোকের সাথে সে ঝগড়া করতে গিয়ে 10 বার সে জ্ঞান হারায়, কিংবা যে লোক তার ইউনিয়নের চেয়ারম্যানের হাতে গিয়ে মার খায়, মেম্বার তো দূরের কথা, চৌকিদারের হাতে গিয়ে মার খায়। তো সেই লোক ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে এসে যখন ডক্টর ইউনূসকে গদি থেকে নামানোর জন্য হুঙ্কার দেয়, খালেদা জিয়াকে আবার জেলে পাঠানোর ব্যাপারে খোঁটা দেয়, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেনে হিসেবে নামানোর হুমকি দেয়, আর বলে শেখ হাসিনাকে নামিয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে
এখানে এই কথাগুলো শিখিয়ে দেওয়া হয়েছে এবং এই কথাগুলো বলার জন্য যথেষ্ট নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়েছে এবং এই কথা বলার জন্য তারা যথেষ্ট পরিমাণ অর্থবৃত্ত পেয়েছে। তো এগুলোকে আপনি বি টিম, সি টিম, ডি টিম বলতে পারেন, যাদেরকে দিয়ে সরকার অনেক কথাবার্তা বলায়। তো সেই দিক থেকে এখন এই মাঠে বি টিম, সি টিম বলবো কিনা জানি না, অনেকগুলো খুচরা ছোট ছোট রাজনৈতিক দল, অনেকগুলো রাজনৈতিক মুখপাত্র, অনেকগুলো ব্যক্তি একেবারে সম্মুখ সারিতে চলে এসেছে, যারা আমাদের মূল ধারার যে রাজনীতি কিংবা যারা আমাদের মূল ধারার যে গণতন্ত্র কিংবা ব্যবসা বাণিজ্য কিংবা সমাজের যে একটা ইন্টিগ্রিটি বলতে যেটি বোঝায়, ওই পর্যায়ে তারা এখনও পৌঁছাতে পারেনি। কিন্তু সরকারের আশকারা পেয়ে তারা বেশ শক্তিশালী। তারা এতটা শক্তিশালী, তারা ইচ্ছা করলে গিয়ে এখন আওয়ামী লীগের অফিসে হেগে আসতে পারে। তারা ইচ্ছা করলে 32 নম্বরে গিয়ে সেই জল বিয়োগ করতে পারে, মূত্র বিসর্জন করতে পারে। তারা ইচ্ছা করলে গণভবনে, অর্থাৎ শেখ হাসিনা পরিত্যক্ত গণভবনে, সেখানে গিয়ে তারা মূলা চাষ করে আসতে পারে, বেগুন চাষ করে আসতে পারে। আমরা আগে বলতাম না যে তোর বাড়ি, তোকে ভিটা মাটি উচ্ছেদ করে তোর বাড়িতে বেগুন চাষ করে দেবো, বেগুন এরকম। এখন শেখ হাসিনাকে উচ্ছেদ করে তার বাড়িতে এখন বেগুন চাষ করে দিয়ে আসতে পারে। এরকম অনেক শক্তিধর লোকের সৃষ্টি হয়ে আছে, যারা মূলত সরকারের মদতপুষ্ট। এরা সব কাজ করতে পারে। তারা কোরআনে তাফসির করতে পারে, তারা গীতার ব্যাখ্যা করতে পারে, তারা সংস্কৃত ভাষা জানে, তারা ইংরেজি ভাষা জানে। অর্থাৎ তারা যা কিছুই বলেন না কেন, প্রতিটি জিনিসই সঙ্গে সঙ্গে অমৃত হয়ে যায় সরকারের মধু এবং মেওয়ার কারণে। তো এরকম অসংখ্য মানুষের মধ্যে আমরা সত্যিকার অর্থে আপন মানুষ কারা, সত্যিকার মানুষ কারা এবং কাদের কথায় দেশ চলছে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি না। যখন আওয়ামী লীগ ছিল তখন মনে হতো শেখ হাসিনার কথায় দেশ চলে, শেখ হাসিনা ছাড়া কেউ দায়ী না। শেখ হাসিনা হাসতে বললে ওবায়দুল কাদের হাসেন, শেখ হাসিনা কাঁদতে বললে ওবায়দুল কাদের কাঁদেন। বিএনপির জমানাতে একই মনে হতো যে বেগম জিয়া যা বলেন তাই হয়, আর হাওয়া ভবন থেকে জনাব তারেক রহমান সাহেব যা বলেন তাই হয়। এই দুটো ভবনের বাইরে তেমন কিছু হয় না। কিন্তু শেখ হাসিনার জমানাতে আবার ওই ডুয়েল কখনো কোনো কিছু হয় নাই। সবই ভালো হোক মন্দ হোক তার নিজের টেবিল থেকে হয়েছে, নিজের মনমস্তিষ্কতে হয়েছে। কিন্তু এখন সমস্যা হলো যে বর্তমান জমানাতে রাষ্ট্র কার কথায় চলছে, দেশ কার কথায় চলছে, প্রশাসন কিভাবে চলছে এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত আমরা বলতে পারছি না। এখন একটা কালেকটিভ সমাজ, কালেকটিভ রাষ্ট্র হয়ে গেছে এবং এই কালেকটিভনেসের মধ্যে যারা নেতৃত্বে আছে আমরা তাদেরকে আসলে দেখতে পাচ্ছি না। এটা হলো বাস্তবতা। এরকম যাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু সরকারের উপর যথেষ্ট প্রভাবশালী এবং সরকারের খুবই ঘনিষ্ঠ, তারা এখন বি টিম, সি টিম, ডি টিম না এ টিম, এটি সরকার ভালো বলতে পারবে, তারা বলতে পারবে। এখন তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনার বিচার না করে ইলেকশন হবে না, প্রতিহত করা হবে এবং দরকার হলে ইউনূসের বাসায় ঘেরাও করা হবে এবং তাকে গদি থেকে টেনে হিসেবে নামানো হবে। বোঝার চেষ্টা করুন, মানে তারা যদি সরকারি বি টিম, সি টিম হয়ে থাকে এবং তারা যদি ডক্টর ইউনূসকে গদি থেকে নামানোর হুমকি দেন, তার বাসায় ঘেরাও করার হুমকি দেন, তাহলে বুঝতে হবে যে এখানে ডালমেকুস কেলায় হয়। এই জিনিসগুলো হচ্ছে এবং এর মূল বিষয়টা হলো নির্বাচনের বিতর্ক। এখন যারা ক্ষমতায় আছেন, আমাদের একজন সিনিয়র রাজনীতিবিদ, একসময় কিংবদন্তির ছাত্রনেতা ছিলেন ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন বিএনপিতে উপদেষ্টা মণ্ডলীর সদস্য। অসাধারণ যুক্তি নিয়ে তিনি কথা বলেন, সাহসিকতা নিয়ে। তিনি বলছেন যে ক্ষমতার যে চেয়ারটি এটি তুলতুলে নরম। এখানে বসলেই একটা আবেশ এসে যায় শরীরে, মনে হয় ঘুমিয়ে পড়ি, মনে হয় সারাদিন শুধু এই সিংহাসনে বসে থাকি, এখান থেকে আর যেতে ইচ্ছা করে না। এই কারণে এই ক্ষমতার তুলতুলে চেয়ারে বসে তারা নানা রকম বাহানা শুরু করেছে। এটা করব, সংস্কার করব, তো পরে ওটা করব, তারপরে শেষে এই মাসে হবে। মানে ওই যে ভূপেন হাজারিকার একটা বিখ্যাত গান, সে বিয়ে করবে না, এখন বর্ষাকালে বিয়ে করবে না এই কারণে, বসন্তকালে বিয়ে করবে না এই কারণে, কার্তিক মাসে বিয়ে করবে না এই কারণে। এর মূল কারণ হলো তার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তো এখন সরকার, এখন যারা আছে তাদের ওই তুলতুলে গদিময়, আবেশময়, যেখানে বসলেই ঘুম এসে যায়, এইরকম ক্ষমতার যে চেয়ার, সেই চেয়ারের যে আকর্ষণ, সেই আকর্ষণে তারা এতটা বিমোহিত যে এই মায়া তারা ত্যাগ করতে পারছে না। এই মায়ার জন্য শেখ হাসিনা সেই 15টা বছর সারাটা বাংলার 18 কোটি মানুষকে তছনছ করে ছেড়ে দিয়েছে। তো সেই মমতা তারা ছাড়তে পারছে না বলে ফজলুর রহমান সাহেব তার বক্তব্য দিয়েছেন, এটা আমার বক্তব্য নয়। তো আমি যেটা বলছিলাম যে এই যে এখন শেখ হাসিনার বিচার হবে, তারপর ইলেকশন হবে, তারপরে অথবা ইলেকশন আগে হবে, শেখ হাসিনার বিচার পরে হবে, এটা এক পক্ষ বলছে। এখন এই দুটো পক্ষকে আপনি পরস্পর দাঁড়িয়ে যেভাবেই সমালোচনা করেন না কেন, আলোচনা করেন না কেন, এটার যে একটা কনক্লুশন, এই কনক্লুশনটা হলো যে সবাই ক্ষমতায় যেতে চায় আর সবাই যারা আছেন ক্ষমতায় থাকতে চান।
আর সেই ক্ষমতায় থাকা এবং না থাকার মধ্যে কখনো সংস্কার বা কখনো শেখ হাসিনার বিচার যেভাবে আনা হয়েছে, তাতে করে ক্ষমতায়ও থাকা হবে না, ক্ষমতায়ও আসা হবে না, আর বিচার যেভাবে বলছেন সেই বিচার সেভাবে করাও হবে না। এর কারণ হলো, যখন একটা রশি 3 থেকে 4 দিক থেকে টানাটানি শুরু হয়ে যায়, তখন সেই রশিটি ছিঁড়ে যায়। কিংবা একজন মানুষকে যদি একটা রশির মধ্যে এভাবে গিঁট দিয়ে তারপরে 4 দিক থেকে টানা হয়, তাহলে সেই মানুষটির শরীর খণ্ড বিখণ্ড হয়ে যায়। তো এখন নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেভাবে রশি টানাটানি করছি, যেভাবে কথাবার্তা বলছি, তাতে আর যাই হোক না কেন নির্বাচনের যে রোডম্যাপ এটি অক্ষত থাকছে না। আর এই অক্ষত না থাকার কারণে যে বিস্তারটি একেবারে অবশ্যম্ভাবী ছিল শেখ হাসিনার, এবং যেটি করার জন্য জনমত ছিল, কিন্তু আমাদের এই ব্যর্থ চাণক্য নীতির কারণে আমরা এই বিচারটিও সঠিক সময় করতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।